أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى صدق الله العظيم দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম হাফিজ মাসুমের কাছ থেকে। হাফিজ মাসুম একজন স্বত্বাধিকারী কম্পিউটার স্কুলের, এবং এই স্বত্বাধিকারী হওয়ার আগে তার জীবনে বেশ কিছু বাধা ছিল এই কম্পিউটার স্কুল তৈরি করার আগে। জানবো সেই গল্প, জানার চেষ্টা করব যে বাধা অতিক্রম করে কিভাবে তিনি আজ এই অবস্থানে এসেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? সবার প্রথমে জানতে চাইবো যে হাফেজ হয়ে এই ধরনের উদ্যোগটা আসলে কেন ছিল? মূলত আসলে চিন্তা ভাবনাটা সবার চেয়ে একটু ভিন্ন ছিল। এইটা আমরা চাচ্ছিলাম যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেও আমরা আসলে আইটি সেক্টরে বা প্রযুক্তিতে একটা অবদান রাখতে চাই। এটা একটা উদ্দেশ্য ছিল। এছাড়াও আসলে ছোট থেকে স্বপ্ন দেখতাম যে ক্যারিয়ারটা অনেক বড় হবে। যদিও আসলে ওই সেক্টরটাতেও বড় ক্যারিয়ার হওয়া সম্ভব। তবে সবার চেয়ে একটু ভিন্ন চিন্তা করেই মূলত এই সেক্টরের দিকে আসা। হাফেজ হয়ে কম্পিউটার স্কুলের প্রতিষ্ঠাতা একজন হাফেজ থেকে এই যে জার্নিটা, এখানে আসলে কোনো বাধা বা লক্ষ্যতা আসলে শুনতে হয়েছিল কিন্তু? মূলত আসলে যখন কেউ আমাদের স্ট্রাকচারই এরকম যে কেউ কিছু করতে চায়, তখন আমরা চেষ্টা করি যে তাকে আসলে কিভাবে টেনে নামানো যায়। তো আমার ক্ষেত্রে এগুলোর ব্যতিক্রম হয়নি। তবে আমার জন্য ২ টা ব্যাপার খুব ভালো ছিল। একটা হচ্ছে আমি খুব ভালো সহযোদ্ধাদেরকে কাছে পেয়েছিলাম এবং ফ্যামিলি সাপোর্টটা খুব ভালো পেয়েছিলাম। আর মূলত যখন শুরু করেছিলাম তখন আ এই ধরনের কথা তো অনেক শুনেছি যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে। তো মাদ্রাসায় পড়াবে, মসজিদে ইমামতি করবে। তো এরা আসলে আইটিতে গিয়ে কি করবে বা আইটিতে এরা কিছু করতে পারবে কিনা? তো মূলত ওই জেদ ছিল আরো বেশি এগুলোর কারণে যে সবাই যদি পারে তাহলে আমরা কেন পারব না? তো এই চিন্তা ভাবনাগুলো থেকেই আসলে একেবারে ছোট্ট করে শুরু করা। এরপর আস্তে আস্তে এই জায়গাটা পর্যন্ত আসা। শুরুটা কবে করেছিলেন এবং শুরুর পথটা আসলে কতটা কঠিন ছিল সেটা? মূলত শুরু করেছিলাম হচ্ছে আপনার ১৯ সালের ২৬শে মার্চ। তো ওই সময় একেবারে ছোট্ট করে শুরু করেছিলাম। কোন টাকা ছিল না। একেবারে আ ভিতরের দিকে এখন যেখানে আমরা আছি ওই পাশে ভিতরের দিকে একটা ছোট্ট গলিতে আমরা একটা রুম নিয়েছিলাম। এখানে ৪ টা কম্পিউটার দিয়ে শুরু করেছিলাম সম্ভবত। এখানে আমি তখন একাই ছিলাম। এমনকি আ উপরে হোটেল ছিল। এই পাশে হচ্ছে রান্নাঘর ছিল। আর এই পাশে আমার ছোট্ট অফিসটা ছিল। ১-২ জন শিক্ষার্থীরা আসতো তখন পড়াতাম আর বাকি সময় ফ্রিল্যান্স করতাম। তো এত মানে হচ্ছে অগোছালো একটা পরিবেশ ছিল যেখানে অফিস তো দূরের কথা। এখানে আসলে মানে পশু-পাখিরই থাকা খুব কষ্ট। এই যে জায়গা থেকে আজকে এই উত্তরণ করেছেন, এর পিছনে আসলে ওই সময় থেকে এই সময় ১৯ থেকে ২০২৫ এই সময়টা আসলে জার্নিটার সম্পর্কে যদি একটু বলেন যে কেমন? মূলত ওইখানে তো আমরা বললাম যে ভিতরে থাকার কারণে একেবারে স্টুডেন্ট পেতাম না। তখন করোনা ছিল। করোনার কারণে লকডাউনও ছিল। আমরা আসলে কিছু করতে পারছিলাম না। আ যখন করোনার শেষের দিকে ওই ১ম ৮ মাসের মতো এখানে থাকার কারণে শেষের দিকে এসে ভাড়া-টাড়া জমে যায়। তখন যারা মানে কর্তৃপক্ষ ছিল তারা বলছিল এখান থেকে চলে যেতে হবে। তখন তো বাড়িতেও যেতে পারব না। যেহেতু বাড়ি থেকে আসলে অনেক কথা বলেই প্রতিষ্ঠানটা করা। তখন চিন্তা করছিলাম যে এখান থেকে বের হয়ে একটু চেঞ্জ করতেই হবে, সামনের দিকে নিবো। টাকা ছিল না। তখন মাদ্রাসা ভবনের ৯ তলায় আমরা একটা রুম নিয়েছিলাম। ওটা ১২০ স্কয়ার ফিটের ছিল। ছোট ছিল কিন্তু ভালো ছিল। ওইটার জন্য ৳৩০,০০০ র প্রয়োজন ছিল। আমার কাছে টাকা ছিল না। অনেক ধার-দেনা করার চেষ্টা করেছি, সেটাও ম্যানেজ করতে পারি নাই। পরবর্তীতে আমার কম্পিউটারে একটা গ্রাফিক কার্ড ছিল, ওইটা সেল করে দিলাম। সেল করে দিয়ে এখানে প্রায় ৩৫ না ৳৪০,০০০ র মতো পেয়েছিলাম। ওইটা দিয়ে হচ্ছে আমি অ্যাডভান্স করে তারপরে ওইখান থেকে জার্নিটা মূলত শুরু করা। তো তখন যখন ফার্স্ট জার্নিটা শুরু হয়, তখন কয়েকদিনের মধ্যে আমার ৩ টা ব্যাচ হয়ে যায় ফুল ৮ জনের। তো ঐখান থেকে মূলত আমার টার্নিং পয়েন্টটা শুরু হয়। এরপর আস্তে আস্তে শিক্ষার্থীরা বাড়তে থাকে। শিক্ষার্থীদের জন্য কাজ করা শুরু হয়। টিম মেম্বাররা বাড়তে থাকে একে একে। এরপরে পরবর্তীতে হচ্ছে আমরা ওই পাশে আরেকটা জায়গা আছে। ওইটার ২ তলাতে একটা আমরা হচ্ছে যে সেন্টার নেই। ওই সেন্টারে আমরা ৪ জন মেম্বার, ৫ জন মেম্বার আমরা। আর ওইটার সাথে হচ্ছে
প্রায় তখন ৬০ জন শিক্ষার্থী ছিল। আমরা তখন শুরু করি। তখন আমরা একটু বেশি কনসার্ন ছিলাম হচ্ছে স্টুডেন্টদের জব প্লেসমেন্ট, তারপরে হচ্ছে তাদের ফ্রিল্যান্স ক্যারিয়ারটা নিয়ে। এছাড়াও আমি যেহেতু সবসময় লার্নিং ফোকাস, সবসময়ই শিখতে পছন্দ করি, সবার কাছেই শিখি। তো তখন আমি আমার টিম মেম্বারদের স্কিলসটা আরো বাড়ানোর জন্য তাদেরকে এক্সট্রা কারিকুলাম এ ফোকাস করার জন্য বলতেছিলাম। তখন এটার কারণে তারা লার্নিং এ বেশি ফোকাস দেওয়ার কারণে একাডেমিতে দেখা যায় যে সময় দেওয়া কম হতো। এছাড়াও তখন আমরা বেশ কিছু অ্যাসেটও নতুন করে কিনছিলাম। যে অনুযায়ী শিক্ষার্থীদের সাড়া পাই নাই। এ কারণে প্রায় আমাদের তখন সব মিলে প্রায় ২৫-৩০ লক্ষ টাকার মতো আ ঋণ হয়ে যায় আরকি। তো সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমি আব্দুল্লাহ ভাই, আশরাফ ভাই আমরা যারা ছিলাম, তো তারা বলছিল যে সাময়িকভাবে আমরা কার্যক্রমটা স্থগিত করে আমরা এজেন্সি ওয়ার্ক করি। এজেন্সি ওয়ার্ক করে তারপরে আমরা হচ্ছে ঋণটা চাপিয়ে এরপর আমরা নতুন একাডেমির দিকে যাবো। তো কার্যক্রম স্থগিত করার পর আল্লাহর ইচ্ছা তখন আমরা খুব ভালো করতে থাকি এবং প্রায় 70% এর মতো ঋণ আমরা ২৭-২৮ দিনের মধ্যেই পরিশোধ করতে পারি। তখন একই সাথে অ্যা একদিনে প্রায় আমি ৬ থেকে ৮ টা ওয়েবের অর্ডার পাই। আমি তো হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করি মূলত। আর মানে শখের জায়গাটা হচ্ছে ভিডিও এডিট করা। বাকি আমার মেইন প্যাশন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। তো তখন আ এতগুলো কাজের ওইখানে মোটামুটি প্রায় ১৩ লক্ষ টাকার মতো বিল পেয়েছিলাম আমরা। আর কিছু ক্লায়েন্টের ভিডিও নিয়ে কাজ করেছিলাম তখন। তো সব মিলিয়ে মোশন ওয়ার্ক আর আমাদের এজেন্সি ওয়ার্ক ছিল আরো কিছু, মার্কেটিং এর কিছু কাজ ছিল। সব মিলে মোটামুটি আমরা প্রায় 70% কভার করে ফেলছিলাম ঋণের টাকাটা। আর যারা মানে যতটুকু বাকি ছিল এটা ফ্যামিলি পারসন ছিল তো ঐরকম চাপ ছিল না। এই কারণে আমরা ভাবছি যে আমরা আর কিছু টাকা ম্যানেজ করতে পারলে এই একাডেমিটা নিবো। তখন এই একাডেমিটা একটা ব্র্যান্ডের শপ ছিল। এটা ছেড়ে দেওয়ার কথা চলছিল। তো আমরা তখন বড় একটা স্ট্রাগল এ পড়ে যাই। এটার অ্যাডভান্স তারপর হচ্ছে এটার ডেকোরেশন এর কাজ। আবার নতুন আছে যেহেতু প্রায় এটা ১,০০০ স্কয়ার ফিটের মতো জায়গা। এখন ১,০০০ স্কয়ার ফিট ইন্টেরিয়র করানো, তারপরে হচ্ছে ইন্টেরিয়র এর সাথে আরো তো নতুন অ্যাসেট এর প্রয়োজন হবে। এখন প্রায় আমাদের একসাথে ৪০ জন ক্লাস করতে পারে সব মিলে। তো অ্যাসেট গুলো ম্যানেজ করা আমাদের জন্য খুব টাফ ছিল। তারপরেও ওই যে আমার সহযোদ্ধারা ছিল শুরু থেকে আমি যে টিম মেম্বারদেরকে পেয়েছিলাম, আমার ভাইয়ারা ছিল। তো সবাই তখন যে যতটুকু পেরেছে আমাকে সহযোগিতা করেছে। দেখা গেছে যে অনেক টিম মেম্বার যাদের কাছে হচ্ছে খাবারের টাকা নাই তারা কিভাবে ফ্যামিলির সাথে কথা বলে ৩, ৪, ৫ লাখ টাকা পর্যন্ত ম্যানেজ করে এটা আবার আমাকে হচ্ছে তারা দিয়েছে। তো পরবর্তীতে এগুলো সব আমরা পরিশোধ করে ফেলেছি আলহামদুলিল্লাহ গত ৮ মাসে। বাকি মাঝখানে আমরা একটা বড় ফান্ডও রেইজ করেছি যেটা আপনাকে আমি বললাম। প্রায় ৫০ এর মতো। এটা আমাদের ডিপ্লোমার জন্য ইনভেস্ট হচ্ছে এবং আমাদের যে আবাসিক ব্যবস্থাপনা ওইটা নিয়ে কাজ হচ্ছে। ওইখানে ১০০ জনের ২ টা বিভাগ হবে। একটাতে উচ্চতর গ্রাফিক ডিজাইন, আরেকটাতে হচ্ছে উচ্চতর ওয়েব ডেভেলপমেন্ট বিভাগ। যেখানে ২০ জন মেন্টররা সার্বক্ষণিক থেকে এই শিক্ষার্থীদেরকে রেখে পড়াবে আরকি। তো ওইখান থেকে এখানে যখন শিফট হই, তখন আমাদের মেম্বাররা, আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, তারা খুবই হেল্প করেছে। এই কথাগুলো সবসময় মনে রাখার মতো। তারপরে আমরা এটাতে অ্যাডভান্স করে ফেলি। তখনও আসলে একাডেমি আসলে ওইভাবে প্রফিটেবল হয় নাই। আর একাডেমি থেকে প্রফিট আসতে অনেক সময় লাগে। আমি যেটা মনে করি ৬ থেকে ৮ বছরের মতো সময় লাগে মিনিমাম। তো ১ম ওই বছর এখানে যখন আমরা আসি, আসার পর ঋণগুলো মূলত পরিশোধ করেছি ওইটা তো আসলে ওইখান থেকে যেই মানে একাডেমি থেকে যে টাকাটা এসছে ওইখান থেকেই মূলত। আর এর বাইরে আমরা ছোট কাজ করেছি এই, এছাড়া কিছু না। তারপরে পরবর্তীতে যখন আমরা ফাইন্যান্স গুলো সব একবারে ক্লিয়ার করে ফেলি, ঋণের টাকাগুলো ক্লিয়ার করে ফেলি। এরপরে গত ২ মাসে আমরা মেইনলি এক্সাক্ট প্রফিট গুলো পাই এবং এজেন্সি ওয়ার্ক এবং হচ্ছে যে আমাদের একাডেমি থেকে প্রায় মোটামুটি ৯০ থেকে ৯৫ লক্ষ টাকার মতো প্রফিট হয় আরকি। আচ্ছা, অফ ক্যামেরায় যেটি বলছিলেন যে আহ, ছোটবেলায় আসলে ভাইয়ের পরিবার থেকে অপশন ছিল যে মোবাইল কিনবেন না কম্পিউটার কিনবেন, এই বিষয়টা যদি একটু বলেন। আমি যখন হেফজ শেষ করি, আমার বাবা আমাদেরকে আসলে একটা প্রতিশ্রুতি দিয়েছিল হেফজ শেষ হইলে একটা ল্যাপটপ কম্পিউটার কিনে দিবে বা মোবাইল। তো এখন আব্বুর ইচ্ছা ছিল কম্পিউটারই কিনে দেওয়া। তখন ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম, ভাইয়া বলছে কম্পিউটার কিনলেই ভালো হবে। তখন তো বুঝতাম না। বুঝতাম যে এটা দিয়ে কার্টুন দেখা যাবে। ১২-১৩ বছর বয়স। তখন বুঝতাম যে এটা দিয়ে গেমস খেলা যাবে। তখন গেমসই খেলতাম মূলত শুরুতে যখন কিনছি কার্টুন দেখতাম। গোপাল ভাঁড়, তারপরে হচ্ছে যে ঠাকুমার ঝুলি, এরপরে কার্টুন খেলতাম, মোস্তফা গেমস খেলতাম, ভাই সিটি খেলতাম ফ্রেন্ড সার্কেলরা মিলে। তো পরবর্তীতে বেশ কিছুদিন যাওয়ার পর ভাইয়া একটা কোর্স করে। ইভেন ভাইয়া যেখান থেকে কোর্স করে যেই জায়গা থেকে তখন আমি এক্সাক্টলি বুঝতে পারি যে এখানে স্কিলস এর অনেক জায়গা আছে। তো তখন থেকেই আমি মূলত শুরু করি একটু শিখতে।
আস্তে, প্রাথমিক ২-৩ বছরে আমি অনেক বেশি কিছু শিখি নাই। তখন গ্রাফিক ডিজাইনটা এক্সপ্লোর করেছি, ভিডিও এডিটিংটা এক্সপ্লোর করেছি। তখন ভিডিও এডিটিং এর এই প্রিমিয়ার ছিল হয়তো আমি তখন জানতাম না আরকি। তখন Corel Draw দিয়ে হচ্ছে আমি ভিডিও এডিট করতাম। তো এরপরে আরো বেশ কিছু সফটওয়্যার ছিল। আ কিছু ফটো এডিট করার জন্য ফ্রেম ছিল। ওইগুলো নিয়ে মূলত তখন কাজ করতাম আরকি। এই প্রফেশনাল সফটওয়্যার গুলো বুঝতাম না। এগুলো নিয়ে এক্সাক্টলি কাজ করা শুরু করেছি হচ্ছে ১৫ র শুরুর দিকে। এরপরে আস্তে একটার পর একটা এক্সপ্লোর করা। আর আমি যখন একাডেমি করেছি, তখন এখানে শুধু ২ টা কোর্স ছিল। অফিস প্রোগ্রাম, গ্রাফিক ডিজাইন। এরপরে ১৯ থেকে তো আমি ওয়েব ডেভেলপমেন্ট লার্ন করতে শুরু করি। ধারাবাহিকভাবে ২২ পর্যন্ত ৩ বছর এটাতে প্র্যাকটিস এবং লার্নিং চলতে থাকে। এরপর ২৪ এ এসে ফার্স্ট ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর কোর্সটা আমরা লঞ্চ করি। আচ্ছা, যদি জানতে চাই যে এখন অবধি, শুরু থেকে এখন অবধি কত সংখ্যক শিক্ষার্থীকে আপনারা কোর্স দিয়েছেন এখন? এখান থেকে মূলত আমরা অনলাইনে প্রায় ১৫,০০০ এর মতো শিক্ষার্থী পড়িয়েছি, ফ্রি এবং পেইড। আর অফলাইনে প্রায় ২৫০ র মতো ব্যাচ হয়ে গেছে এখন আমাদের। প্রত্যেকটা ব্যাচে ১০ থেকে ১২ জনের বেশি নেওয়া হয় না। মাইক্রো ব্যাচ ওপেন হয়। আর প্রত্যেকটা ব্যাচে ৩ জনের মতো করে মেন্টর থাকে। একজন হচ্ছে যিনি পড়ান, একজন হচ্ছে যিনি সাপোর্ট দেন। তো আমাদের তো এখানেই প্র্যাকটিস করতে হয়, সাপোর্ট দেন। আরেকজন হচ্ছে এক্সট্রা কেয়ার মেন্টর, যিনি শিক্ষার্থীদেরকে ফিডব্যাক দেন, তার কাজটা কেমন হয়েছে, উনি কেন আসলেন না, খোঁজখবর নেন, এরকম ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেটা শুনছিলাম যে স্কলারশিপের যে বিষয়টা, এত ছোট একটা প্রতিষ্ঠান থেকেও হিউজ পরিমাণ কিন্তু স্কলারশিপ দিয়েছেন। সেই পরিমাণটা যদি এটা একটু স্পষ্ট করে বলতে চাই। কারণ আমাদের পড়ার মান অনেক ভালো। হয়তো আমাদের একাডেমিটা আমরা মানে ম্যান পাওয়ার কম। ধরেন ১০ জন মানুষ আমরা কাজ করি এখানে। তো ৪ জন তো ডেডিকেটলি শুধু কাজই করেন। আর আমরা ৬ জন হচ্ছে এখানে মেন্টরিং করি। এটা চেঞ্জ করে হয়। এখন আমাদের কোর্সের যে ফিটা, এটা কারিকুলাম অনুযায়ী খুবই কম। তারপরেও একটা স্ট্যান্ডার্ড ফি আমরা রাখি। তো ওই ফি অনুযায়ী হিসাব করলে গত ৫ বছরে প্রায় আমরা ৳৪০,০০,০০০ মতো স্কলারশিপ দিছি। এখানে মূলত প্রত্যেক বছর আমরা একবার স্কলারশিপ দেই। এই স্কলারশিপে আমরা ৪ টা ব্যাচ নেই, ১২ জন করে। তো এখানে আমাদের হচ্ছে রেগুলার ফি যেটা, ওইটা কাউন্ট করা হয়। এটা আমরা একাডেমি থেকে একাডেমির যে আ আমাদের যে ফান্ডটা আছে স্কলারশিপের জন্য, ওইটা ওইখান থেকে খরচ করা হয় মূলত। এখানে সব ধরনের শিক্ষার্থীরাই শিখতে পারে। আচ্ছা, যেটা বলছিলেন যে ২৫-৩০ লক্ষ টাকার একটা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, সেটা আবার রিকভারও করেছেন। তো এই ২৫-৩০ লক্ষ টাকা ঋণের ভিতরেও যে একটা বোঝা ছিল, বা এর ভিতরেও আসলে স্কলারশিপ দেওয়ার প্রবণতাটা আসলে কিভাবে আসলো? স্কলারশিপটা আমরা শুরু থেকেই দেই। এটা কম্পিউটার স্কুলের একটা ইকোসিস্টেম হয়ে গেছে এখন। দেখা যায় যে আমরা অনলাইনে যখন স্কলারশিপ দেই তখন অফলাইনে দেই না। কারণ অফলাইনের খরচ যেগুলো এটা ওইখান থেকে মেইনটেইন হয়। আবার যখন অফলাইনে দেই তখন অনলাইনে দেই না। তো প্রত্যেক বছর একবার যেহেতু দেই এটা আমাদের জন্য অনেক কঠিন হয় না। আর আমাদের মেন্টরদের একটা সত্যিকার অর্থে একটা অনেস্টির জায়গা হচ্ছে তাদের মূলত গড়ে তোলার ইচ্ছা থাকে খুব। যে চেষ্টা করতেই থাকে, বকাঝকা করতেই থাকে, এটা কেন শিখলো না, কেন ঠিকভাবে জমা দিল না। এটারে অ্যাজ এ প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে আমরা কাউন্ট করি না। এটা একটা একাডেমি। আপনি এসেও দেখলেন। এখানে মূলত বাচ্চারা আসে, পড়ে, ওদের একটা ভালো ফিউচার বা ক্যারিয়ার হবে আমরা এটার চিন্তা করি। দেখা যায় তাদেরকে কখনোই আমরা অনেক ডলার আয় করতে পারবে বা অনেক হচ্ছে যে টাকা কামাই করতে পারবে, এই ধরনের প্রলোভন দেখাই না। কারণ আমরা সবাই জানি টাকা রোজগার করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। তো এটার জন্য প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর ধৈর্য, প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। এই জিনিসটা আমরা শেখাই। যে এভাবে পরিশ্রম করতে হয়, এভাবে ধৈর্য ধরে ক্যারিয়ারটাকে রান করতে হয়। পাশাপাশি এভাবে ব্যাকআপ নিতে হয়। হ্যাঁ? যদি এই ক্যারিয়ারে দেরি হয় তাহলে হচ্ছে যে কিভাবে সাস্টেইন করতে হয়। এই ক্যারিয়ার গাইডলাইন গুলো আমরা শিক্ষার্থীদেরকে সবসময় দেই। তবে ওই যে স্কলারশিপের ব্যাপারটা, এটা মূলত তাদের জন্য থাকে। এক্সাক্টলি তাদের জন্য যে যার আসলে ফাইন্যান্সিয়াল খুবই ক্রাইসিস। তার শেখার অনেক আগ্রহ আছে। সে শিখতে চায় কিন্তু শুধু টাকাটা নাই। তো এই টাকাটার জন্য শেখাটা থেমে থাকবে, এটা আসলে কখনো আমরা মানতে পারি না। তো বছরের একটা সুযোগ থাকে, সবসময় তো হয় না। একটা সুযোগ থাকে আমরা খুব বেছে নেই। যে আসলেই যার শেখার আগ্রহ আছে, আ শিক্ষকদের প্রতি সহানুভূতি আছে এবং এই জায়গাতে সে বড় হইতে চায়। এজন্য আমরা একটু সহযোগিতা করি। যদি আসলেই সে বড় হয়, এটা আমাদের জন্য অনেক কিছু। কম্পিউটার স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? কম্পিউটার স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার বরাবরই ২ টা। একটা পরিকল্পনা হচ্ছে যারা শিখতে চায় আমি সবাইকে শেখাতে চাই। ২য় ব্যাপার হচ্ছে আমরা আবাসিক স্কুল করতে চাই। কম্পিউটার স্কুলকে স্কুল বানাইতে চাই। যেমন আ একটু আগে বলছিলাম যে আমরা ২ টা বিভাগ করতে চাচ্ছি। এটা নিয়ে কাজ হচ্ছে পুরোদমে যে ১ বছরের
উচ্চতর গ্রাফিক ডিজাইন বিভাগ। এখানে ১০০ জন শিক্ষার্থী থেকে খেয়ে শিখবে। এখানেই থাকবে ২৪ ঘন্টা সময়ই আমাদের তত্ত্বাবধানে থেকে শিখবে। এটাই একমাত্র কাজ হবে তাদের। আরেক বছরের ওয়েব ডেভেলপমেন্ট বিভাগ। এখানে ওয়েব ডেভেলপাররা তৈরি হবে। ১ বছর ব্যাপী এখানে থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে। এটা হচ্ছে ফিউচার প্ল্যান। ইভেন আরেকটা ফিউচার প্ল্যান আছে। আমাদের এই একাডেমিতে আমরা আ যদি আমাদের এই একাডেমিতে আমরা মানে যখন আমাদের ডিপ্লোমার কাজগুলো শেষ করব, তখন হচ্ছে সারা দেশব্যাপী কম্পিউটার স্কুলের ব্রাঞ্চ ওপেনিং এর পর্যায়গুলো শুরু হবে। এখানে দক্ষতার ভিত্তিতে আমাদের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। আর যারা আসলে আইটিতে কনসার্ন স্কিলস আছে, তারা আমাদের সাথে কথা বলে ওই ব্যাচগুলোর পরিচালক হতে পারবে আরকি। ওই ব্রাঞ্চগুলোর পরিচালক হতে পারবে। তো ৬৪ জেলায় প্রাথমিকভাবে আমরা ৬৪ টা শাখা ওপেন করব যে ইনশাআল্লাহ। যারা আসলে শিখতে চায় বা যারা এই আইটি সেক্টরে ইন্টারেস্ট আছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? মূলত যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে আমি ২-১ টা কথা বলতে চাই। প্রথমত শিক্ষক নির্বাচন এবং প্রতিষ্ঠান নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ধরেন অনেক প্রতিষ্ঠান এখন এমন আছে যারা শুধুমাত্র টাকার গল্প শুনিয়ে বা ডলারের প্রলোভন দেখিয়ে একাডেমিতে অ্যাডমিশন নিতে বলবে। এক্সাক্টলি আসলে শেখায় না তারা কিছুই। তো এই ক্ষেত্রে শিক্ষকরা কেমন শেখায়, লার্নিং মডিউল কেমন, স্কিলস কেমন শিক্ষকদের, এই ব্যাপারগুলো বিবেচনা করে নিজে থেকে ভর্তি হতে হবে। আর ২য় ব্যাপার হচ্ছে আইটিতে যেমন টাকা আছে, আইটিতে তেমন প্রতারণারও অনেক জায়গা আছে। এইজন্য আ দেখা যাবে যে যারা ভর্তি হবে, শুরুতেই এক্সপেকটেশন রাখা যাবে না যে আমি ১-২ মাসেই অনেক ডলার আয় করব, অনেক টাকা আয় করব। এটা বুঝতে হবে যে মানুষ ছোট থেকে বড় হয়। ধারাবাহিকভাবে কাজের উন্নতির সাথে তার ফাইন্যান্স, তার টাকা-পয়সা উন্নতি হবে। তো এই ক্ষেত্রে সতর্কতার সাথে ভর্তি হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হাফেজ মাসুমের সাথে। জানার চেষ্টা করছিলাম কম্পিউটার স্কুলের তৈরির পিছনের গল্প। জানার চেষ্টা করছিলাম জীবনের যে সকল বাধা, সে সকল বাধা কিভাবে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয় দৃঢ় প্রত্যয় নিয়ে। সাথে থাকুন জিএস নিউজের সাথে। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অতিথির সাথে।